একটি সরু ব্রিজের ওপর দিয়ে ভারতীয় সেনাদের 3টি ট্রাক পারাপার করছিল। ঠিক সেই সময় একই রাস্তায় মুখোমুখি এসে পড়ে সেখানকার লোকাল বিধায়কের গাড়ি। বিধায়ক ইচ্ছাকৃতভাবে তার গাড়িটি সেনাদের ট্রাকের সামনে দাঁড় করিয়ে দেন এবং রাস্তা ছাড়তে অস্বীকার করেন। ভারতীয় সেনা মেজর নেমে এসে শান্তভাবে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বিধায়ক সেখান থেকে এক কদম পিছিয়ে যেতে রাজি হন না। এরপর সেই মেজর কোনো তর্কে না গিয়ে শুধু একটি ফোন করেন, আর সেই ফোনের মাত্র 5 মিনিটের মধ্যেই সেখানে ঘটে যায় এমন এক ঘটনা যা শুনলে আপনারাও চমকে উঠবেন। একটি ফোনেই কেঁপে ওঠে বিধায়ক সহ পুরো প্রশাসনিক মহল। যে বিধায়ক কিছুক্ষণ আগেও ক্ষমতার দাপট দেখাচ্ছিলেন, তিনি এবার পরিস্থিতি বুঝে সেই ভারতীয় সেনা মেজরের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হন। তো বন্ধুরা, কি ঘটেছিল সেদিন এবং সেই মেজর কাকেই বা ফোন করেছিলেন? বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। হিমালয়ের পাদদেশের এক সীমান্তবর্তী এলাকা, সরু পাহাড়ি রাস্তা দিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে ভারতীয় সেনার 3টি কনভয়। চারপাশটা নিস্তব্ধ, কেবল সেনার ট্রাকের ইঞ্জিনের ঘড়ঘড় শব্দ আর পাহাড়ি ঝর্ণার কলতান সেই নিস্তব্ধতাকে একটু ভঙ্গ করেছে। ভারতীয় সেনার সেই কনভয়ের প্রথম গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন ল্যান্স নায়ক আরিয়ান চৌধুরী। আরিয়ানের চোখে আজ এক অদ্ভুত উজ্জ্বলতা, আর তার পাশে বসে আছেন মেজর বিক্রম প্রতাপ সিং। আরিয়ান দক্ষ ড্রাইভার, কিন্তু আজ তার গাড়ি চালানোর মধ্যে একটা বাড়তি সতর্কতা এবং আনন্দ দুইই মিশে আছে। আরিয়ানের ঠিক পিছনে ট্রাকের বডিতে বসে আছে আরও 15 জন সশস্ত্র জওয়ান, যারা যে কোনো পরিস্থিতির জন্য সদা প্রস্তুত। আরিয়ান হঠাৎ মুচকি হেসে মেজর বিক্রমের দিকে তাকালো। মেজর বিক্রম কঠোর মেজাজের মানুষ হলেও নিজের জওয়ানদের বড় ভাইয়ের মতন ভালোবাসেন। তিনি লক্ষ্য করলেন আরিয়ানের হাসি খুশি মুখটা। তিনি মৃদু হেসে প্রশ্ন করলেন, কি ব্যাপার আরিয়ান, আজ কি ব্রেকফাস্টে বাড়তি কিছু খেয়েছো নাকি? এত হাসছো যে, হাসির কারণটা কি? আরিয়ান লজ্জা পেয়ে একটু নড়ে চড়ে বসলো। তারপর পকেট থেকে একটা ভাঁজ করা ছোট্ট ছবি বের করে মেজরের দিকে বাড়িয়ে দিল। স্যার, কাল রাতে বাড়িতে ফোন করেছিলাম। গত সপ্তাহেই আমার এক রাজপুত্র হয়েছে। এই দেখুন ওর প্রথম ছবি, ওর মা পাঠিয়েছে। মেজর বিক্রম ছবিটা হাতে নিলেন। এক মুঠো হাসিতে ভরা এক নবজাতকের ছবি। তিনি ছবিটা দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন। খুব সুন্দর আরিয়ান, ওর চোখগুলো ঠিক তোমার মতন। নাম কি রাখলে? আরিয়ান বললেন, ওর দাদু রেখেছে সূর্য। নামটা আমারও বেশ পছন্দ। তবে কি জানেন স্যার, ছেলেটাকে কোলে নিতে বড্ড ইচ্ছে করছে। কবে যে ছুটিতে বাড়িতে যাব। বাড়ির সকলেই আমাকে খুব মিস করছে। আরিয়ানের গলায় তখন একজন গর্বিত পিতার সুর। মেজর বিক্রম আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, সূর্য নামটা চমৎকার। বড় হয়ে ও যেন বাবার মতোই বীর হয়। তবে আরিয়ান, আমাদের এই মিশনের কথা ভুলে গেলে চলবে না। সামনে বড় দায়িত্ব। আরিয়ান তৎক্ষণাৎ সোজা হয়ে বলল, জি স্যার, আমি তৈরি। জওয়ানদের কাছে দেশ আগে, পরিবার পরে। তাদের এই গাড়িটি একটি বিশেষ মিশনে যাচ্ছিল। সামনে চেকপোস্ট পার হয়ে তাদের একটি দুর্গম পাহাড়ি ঘাঁটিতে পৌঁছাতে হবে। কথা বলতে বলতে তারা একটি পাহাড়ি সেতুর কাছে এসে পৌঁছালো। এই ব্রিজটি অত্যন্ত সংকীর্ণ। পাহাড়ি ঢলের ওপর দিয়ে তৈরি এই লোহার ব্রিজটি মূলত ওয়ান ওয়ে, অর্থাৎ একদিক থেকে গাড়ি আসলে অন্য দিকের গাড়িটিকে অপেক্ষা করতে হয়। নিয়ম অনুযায়ী যে আগে ব্রিজে উঠবে তার অধিকার আগে। আদ্রিয়ানের কনভয় যখন ব্রিজের প্রায় মাঝপথে, ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি ধুলো উড়িয়ে ধেয়ে আসা কালো রঙের দামি ফরচুনার গাড়ি তাদের নজরে এলো। গাড়িটির ওপরে লাগানো রাজনৈতিক দলের পতাকা বাতাসে ফতফত করে উঠছে। গাড়ির ভিতরে বসে আছেন স্থানীয় প্রভাবশালী বিধায়ক রতন সিং। বিধায়ক রতন সিং তার ক্ষমতার দম্ভের জন্য এলাকায় পরিচিত। তার কাছে আইন বা নিয়ম মানেই নিজের ইচ্ছে।
গাড়ির ড্রাইভার দেখল সামনে সেনার বড় ট্রাক আসছে। সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, স্যার, সামনে তো ইন্ডিয়ান আর্মির কনভয়, ব্রিজটা তো সরু, আমাদের কি গাড়িটা একটু পিছিয়ে নিয়ে ওদের জায়গা করে দেওয়া উচিত? ড্রাইভারের এমন কথা শুনে বিধায়ক রতন সিং রেগে আগুন হয়ে গেলেন। পান চিবাতে চিবাতে তিনি কর্কশ্বরে বললেন, কি বললি? আমাদের গাড়ি পিছনে নেব কেন? আমি রতন সিং, এই এলাকার বিধায়ক। আমি পিছিয়ে যাব? আমি জনগণের সেবক। এই রাস্তা আমারও। ওদের বল গাড়ি পিছাতে। আমার সময় খুব দামি। ড্রাইভার কাঁচুমাচু হয়ে বলল, কিন্তু স্যার, ওরা তো ব্রিজের অর্ধেকটা অংশ পার হয়ে এসেছে, আর নিয়ম মতন ওরা আমাদের আগে ব্রিজে উঠেছে, তাই ওদেরকে আগে যেতে দেওয়াটাই উচিত। তাছাড়াও আমাদের গাড়িটা ছোট, একটু ব্যাক করলেই হয়ে যাবে। বিধায়ক ধমক দিয়ে বলেন, চুপ কর, বেশি না বকে গাড়িটা এগিয়ে নিয়ে চল, দেখি কার কত সাহস, কে আমাকে আটকায়। ড্রাইভার বাধ্য হয়ে গাড়িটি এগিয়ে নিয়ে গিয়ে ঠিক সেনা ট্রাকের সামনে দাঁড় করিয়ে দিল। মুখোমুখি দুটো গাড়ি, মাঝখানে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। জওয়ানদের ট্রাকের বিশাল চাকার সামনে বিধায়কের গাড়িটি ছোট মনে হচ্ছিল। হঠাৎ করে চোখের সামনে এমন ঘটনা দেখে আরিয়ান অবাক হয়ে মেজরের দিকে তাকিয়ে বলল, স্যার, উনি তো গাড়ি সরাচ্ছেন না। আমরা এত বড় ট্রাক নিয়ে এই সরু ব্রিজে ব্যাক করতে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মেজর বিক্রমের চোয়াল শক্ত এলো। তিনি শান্ত স্বরে বললেন, আরিয়ান, তুমি শান্ত থাকো, আমি নেমে কথা বলছি। মেজর বিক্রম গাড়ি থেকে নিচে নামলেন। তার পরনে জলপাই রঙের উর্দি, চোখে দেশপ্রেমে তেজ। তিনি ফরচুনার গাড়ির জানালার কাছে গিয়ে নক করলেন। কাঁচ নামিয়ে বিধায়ক রতন সিং দম্ভের সাথে বাহিরে তাকালেন। মেজর বিক্রম অত্যন্ত বিনয়ের সাথে বলেন, নমস্কার স্যার, আমি মেজর বিক্রম। আমাদের কনভয় ব্রিজের অনেকটা ভিতরে চলে এসেছে। ট্রাকগুলো পিছনে নিয়ে যাওয়া পাহাড়ের এই রাস্তাতে খুবই ঝুঁকিপূর্ণ। আপনাদের গাড়িটা একটু পিছিয়ে নিলে আমরা দ্রুত বেরিয়ে যেতাম। আমাদের একটা জরুরি মিশন আছে। রতন সিং অট্ট হাসি হাসলেন। তিনি তাচ্ছিল্য করে বললেন, মিশন? আরে মশাই, আপনাদের মিশন তো বর্ডারে। এখানে আমি রাজা, আমি হলাম এই এলাকার বিধায়ক। আমাকে পথ ছাড়ুন, নয়তো ভবিষ্যতে আপনাদেরই সমস্যা হবে। মেজর বিক্রম অবাক হয়ে লোকটার দৃষ্টতা দেখছিল। যে জওয়ানরা নিজেদের প্রাণ বাজি রেখে সীমান্তে পাহারা দেয়, তাদের সাথে একজন জনপ্রতিনিধি এই ভাষায় কথা বলছে। মেজর বিক্রম প্রতাপ সিং দীর্ঘ সময় সীমান্তে কাটিয়েছেন। তিনি শত্রুর কামানের গোলা দেখেছেন, বরফ ঢাকা পাহাড়ের নির্জনতা দেখেছেন, কিন্তু নিজের দেশের একজন জনপ্রতিনিধির মুখে এমন অবমাননাকর কথা তিনি আশা করেননি। মেজরের শান্ত চোখের দৃষ্টি এবার কিছুটা তীক্ষ্ণ হলো। তিনি আবারও শান্ত গলায় বলেন, বিধায়ক সাহেব, আপনি জনপ্রতিনিধি, সেটা অত্যন্ত সম্মানের, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আইন সবার জন্যই সমান। এই ওয়ান ওয়ে ব্রিজে আমাদের কনভয় আগে প্রবেশ করেছে। আমাদের পিছনে আরো 3টে বড় ট্রাক আছে। এই পাহাড়ি বাঁকে ভারী ট্রাক রিজার্ভ করা মানেই বড় কোনো দুর্ঘটনা ঘটা। আপনার একটা ছোট্ট গাড়ি, আপনি মাত্র 10 ফুট পিছিয়ে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বিধায়ক রতন সিং নিজের ইগোতে আঘাত লাগতে দেখে গাড়ি থেকে নিচে নামলেন। তার পরনে ধপধপে সাদা পাঞ্জাবি, গলায় মোটা শোনাচ্ছেন। তার পিছনে থাকা আরো 2 দেহরক্ষীও নেমে এলেও আশেপাশে ধীরে ধীরে স্থানীয় কিছু মানুষ জড়ো হতে শুরু করেছে। পাহাড়ের সাধারণ মানুষ সেনাকে শ্রদ্ধা করে, তাই তারা ফিসফাস করতে লাগলো যে বিধায়ক কাজটা ঠিক করছে না। রতন সিং আঙুল উঁচিয়ে মেজরের দিকে তাকিয়ে বললেন, শোনো মেজর, আমাকে আইন শেখাতে এসো না। এই এলাকায় আমার কথায় পাতা নড়ে। তুমি যদি এখনই তোমার ট্রাক না সরাও, তবে আমি এখান থেকে এক চুলও নড়ব না। দেখি তোমাদের মিশন কিভাবে সফল হয়। তোমরা সীমান্তে কি করো না করো সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এই সিভিলিয়ান এলাকায় আমার হুকুম চলে। এই কথা শুনে আরিয়ান আর স্থির থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে এসে বলল, স্যার, আমরা সময়ের সাথে লড়ছি। আমাদের নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে হবে। আপনি দয়া করে সহযোগিতা করুন। রতন সিং আরিয়ানের দিকে ফিরে খেঁকিয়ে উঠলেন, এ তো দেখি বড়র মুখে ছোটর কথা। তোমার সাহস তো কম নয়। একজন সাধারণ ড্রাইভার হয়ে আমার সাথে তর্ক করছো? দাঁড়াও, তোমাদের এই দাপট আমি এক্ষুনি খতম করছি। রতন সিং পকেট থেকে আইফোন বের করলেন। তিনি চাইলেন তার ক্ষমতার দাপট দেখাতে। তিনি উচ্চস্বরে কাউকে ফোন লাগিয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ শোনো, ওই বড় কর্তাকে ফোন লাগাও।
বলো যে পাহাড়ি রাস্তার ব্রিজে কয়েকটা আর্মি জওয়ান আমার রাস্তা আটকে তরপাচ্ছে, ওদের মেজরকে এখনই সাসপেন্ড করার ব্যবস্থা করো, আমি এখানে আটকে আছি। দৃশ্যটি দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো। কিছু যুবক তাদের মোবাইলে এই পুরো ঘটনার ভিডিও করতে শুরু করলো। তারা দেখছিল কিভাবে একজন জওয়ান তার কর্তব্য পালন করতে গিয়ে লাঞ্ছিত হচ্ছে। মেজর বিক্রম বুঝতে পারলেন এই লোকটির সাথে সাধারণ যুক্তিতে কাজ হবে না। তিনি দেখলেন ঘড়িতে সময় দ্রুত চলে যাচ্ছে। তিনি আরিয়ানের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বললেন। আরিয়ান বুঝে গেল এবার প্রোটোকল বদলাতে হবে। মেজর বিক্রম তার জ্যাকেটের ভিতর থেকে একটি বিশেষ স্যাটেলাইট ফোন বের করলেন। এই ফোনটি সাধারণ ফোনের মতন নয়, এটি সরাসরি মিলিটারি নেটওয়ার্কের সাথে যুক্ত। মেজর কোনো উত্তেজিত কথা বললেন না, তিনি কেবল ফোনে একটি বিশেষ এনক্রিপ্টেড কোড বললেন এবং সিচুয়েশন রিপোর্ট পাঠালেন। বেস স্টেশন, দিস ইজ মেজর বিক্রম, লোকেশন 0 পয়েন্ট ব্রিজ, মিশন কোড ব্লু স্টার। একজন সিভিলিয়ান ভিআইপি আমাদের কনভয় আটকে দিয়েছেন, আমাদের মুভমেন্ট দেরি হয়ে যাচ্ছে, প্রোটোকল আলফা অ্যাক্টিভেট করুন। ফোনের উপাস থেকে কি উত্তর এলো তা শোনা গেল না, কিন্তু মেজরের মুখে এক অদ্ভুত শীতল হাসি ফুটে উঠল। তিনি ফোনটা রেখে বিধায়কের দিকে তাকিয়ে বলেন, বিধায়ক সাহেব, আপনি আপনার কাজ করেছেন, আমি আমার কাজ করেছি, এবার ফলাফল সময়ের হাতে। রতন সিং হাহা করে হেসে উঠলেন। কি হলো, তোমার ওপরবেলা ভয় পেয়ে গেল নাকি নাকি ক্ষমা চাইতে ফোন করেছিলে? মনে রেখো, আমি চাইলে তোমাদের এই উর্দির জোর 1 মিনিটে কেড়ে নিতে পারি। এই ঘটনার ঠিক 5 মিনিট পার হয়েছে। ব্রিজের ওপর উত্তেজনার তুঙ্গে হঠাৎ রতন সিং এর দামি আইফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে রতন সিং এর কপালে ঘাম দেখা দিল। ফোনটি ছিল তার দলের রাজ্য সভাপতির। তিনি কাঁপা কাঁপা গলায় ফোন ধরে বলেন, হ্যালো স্যার, কিছু বলছিলেন? কথাটা শেষ হতে না হতে ওপাশ থেকে ভেসে আসা চিৎকারে রতন সিং এর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা স্পিকারে না থাকলেও আশেপাশের মানুষ শুনতে পাচ্ছিল যে ওপর মহল থেকে তাকে প্রচন্ড ধমক দেওয়া হচ্ছে। ওপাশ থেকে বলা হলো, তুমি কার পথ আটকে দাঁড়িয়েছ জানো? ওই কনভয়টি একটি ন্যাশনাল সিকিউরিটি মিশনের অংশ। দিল্লির হেডকোয়ার্টার থেকে রাজ্য সরকারের কাছে ফোন এসেছে। তুমি কি নিজের কেরিয়ার শেষ করতে চাও? এখনই ক্ষমা চেয়ে রাস্তা ছাড়ো, নইলে দল থেকে তোমাকে এখনই বহিষ্কার করা হচ্ছে এবং তোমার নামে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। রতন সিং এর হাতের ফোনটি প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা। তার যে ক্ষমতার অহংকার একটু আগে পাহাড়ের শিখরে ছিল, তা এখন খাদের গভীরে তলিয়ে গেছে। তিনি দেখলেন চারপাশের মানুষ তাকে ধিক্কার দিচ্ছে, আর সামনে দাঁড়িয়ে থাকা মেজর বিক্রমের চোখে এক অটল হিমালয়ের মতন দৃঢ়তা। মেজর বিক্রম ধীর পায়ে এগিয়ে এলেন। কি হলো বিধায়ক সাহেব, রাস্তা কি পরিষ্কার হবে নাকি আপনার ইগো আরো কিছুক্ষণ অপেক্ষা করাতে চায়? রতন সিং কাঁপতে কাঁপতে হাত জোড় করলেন। তার সেই ঔদ্ধত্য মেজাজ এখন ভস্ম হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করবেন মেজর সাহেব, আমি বুঝতে পারিনি যে আপনারা একটি গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছেন। আপনাদের পথ আটকে দেরি করিয়ে দিয়ে আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার। মেজর বিক্রম গম্ভীর স্বরে বললেন, এই তো কিছুক্ষণ আগে আপনার ক্ষমতার দাপট দেখাচ্ছিলেন, তাহলে এখন কেন ক্ষমা চাইছেন? ক্ষমা আমার কাছে না, এই উর্দির কাছে চান। আর শুনুন, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে এই দেশের মানুষের কাছে চান, যাদের সেবার নামে আপনি নিজের ক্ষমতার আস্ফলন দেখাচ্ছেন। মনে রাখবেন, আপনাদের মতন মানুষেরা যখন ঘরে নিশ্চিন্তে ঘুমায়, তখন আমাদের মতন ছেলেরা এই পাহাড়ে রাত জেগে রক্ত জল করে। মেজরের কথা শুনে রতন সিং মাথা নিচু করে নিজের ফরচুনার গাড়িতে উঠলেন এবং নিজেই গাড়ি পিছিয়ে নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়লেন। ভারতীয় সেনা ট্রাকগুলো যখন এক এক করে ব্রিজ পার হচ্ছিল, তখন স্থানীয় মানুষেরা তালি বাজিয়ে ভারত মাতা কি জয় ধ্বনি দিতে লাগলেন। আরিয়ান আবারও গাড়ি স্টিয়ারিং ধরে বসলো। তার মুখে এখন আর রাগ নেই, আবারও তার মুখে সেই আগের মতোই স্বস্তি ফুটে উঠল। সে মেজরকে বলল, স্যার, আপনার ওই ফোনটা কি ম্যাজিক ছিল? মেজর বিক্রম হাসতে হাসতে বললেন, না আরিয়ান, ওটা ম্যাজিক না, ওটা সত্যের শক্তি। মনে রেখো, ক্ষমতার দাপট সাময়িক, কিন্তু কর্তব্যের মর্যাদা চিরন্তন। কিছুদিন পর খবর এলো ওই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর রতন সিংকে তার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। দল থেকে বহিষ্কার করেছে, কারণ দেশের সেনার প্রতি অপমান ভারতবাসী কোনোদিন মেনে নেবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, পদমর্যাদা
বা ক্ষমতা কাউকে বড় করে তোলে না। প্রকৃত বড় সেই যে অন্যের কাজকে সম্মান করতে জানে। আমাদের দেশের সেনারা আমাদের গর্ব। রাজনৈতিক ক্ষমতা থাকলেই যে আইনের ঊর্ধ্বে যাওয়া যায় না, রতন সিংয়ের এই পরিণতি তারই এক উজ্জ্বল উদাহরণ। তবে সব জনপ্রতিনিধি খারাপ নন, কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার করেন তাদের মনে রাখা উচিত যে সত্যের জয় সব সময় নিশ্চিত। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারই সঙ্গে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং নিজের দেশকে ভালোবেসে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।